আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। জাভাস্ক্রিপ্টে এবার ৯ নাম্বার টিউটোরিয়াল। গত পর্বে আমরা ভেরিয়েবল সম্পর্কে জেনেছি এবং ভেরিয়েবলের সংজ্ঞাটি আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করেছি। অনেকে বলেছেন যে এটা সহজ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সো হ্যাঁ, এবারে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করার চেষ্টা করব, সেটা আপনাদেরকে একটু দেখাই। তো প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে, এখন যেহেতু আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করতে যাচ্ছি, তো জাভাস্ক্রিপ্ট ইন্টারনালে আমি লেখানো শিখেছি আপনাদেরকে কিভাবে। সেটা সিম্পলি আমাদের সিএসএস যেভাবে ইন্টারনালভাবে লিখতাম সেভাবেই করতে হয়, শুধুমাত্র এই স্টাইলের জায়গায় আর এই সিএসএস জায়গায় আমরা লিখি স্ক্রিপ্ট, আর এখানে লিখি জাভাস্ক্রিপ্ট। এখানে ছিল স্টাইল স্টাইল অ্যান্ড এখানে ছিল টেক্সট সিএসএস। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা ইন্টারনাল সিএসএসে এই যে এইভাবে এই যে ইন্টারনাল সিএসএসটাই যে এখানে লিখেছি, এই যে স্টাইল অ্যান্ড এই যে স্টাইল শেষ। সো আমরা এখন কি করব, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট লিখব, হুইচ ইজ বেটার। এই কারণে আমি এই পেজটিতে জাস্ট সিম্পলি জাভাস্ক্রিপ্ট লিখে দিচ্ছি, ওকে। আর এই যে ডিআইভিটা এটাও আমি আউট করে দিচ্ছি, এটারও প্রয়োজন নাই আপাতত। সো এটাকেও আমি আউট করলাম এবং এই যে স্ক্রিপ্ট এটাও আউট করে দিচ্ছি, প্রয়োজন নেই। তো এখন আমরা যদি এই যে প্রজেক্ট ফোল্ডারটাতে ছিল আমাদের, মানে এই যে আমাদের যে ফোল্ডারটা আছে এইখানে জেএস ফাইল করতে হবে যেহেতু, তো আমি এখান থেকে করতে লাইক করি, আমি এখান থেকে করছি। যে কোনোভাবে করলেই হবে আপনাদের ফাইল। আমি এটার নাম দিচ্ছি, ধরুন এটার নাম সেটিং। এটা কি করে, এটা ওয়েবসাইটের বিভিন্ন সেটিং নিয়ে কাজ করে, সাপোজ এটাই মনে করলাম, ওকে। আচ্ছা, তো এখন আমি যেহেতু ধরুন যে আমি একটা অ্যালার্ট দেওয়াচ্ছি, আমরা জানি যে আমরা কি জানি, আমরা জানি যে অ্যালার্ট নামে একটা আউটপুট অপশন আছে। তো সেটাকে দেওয়ার জন্য আমরা সাধারণত এইভাবে লিখি, উইন্ডো ডট অ্যালার্ট। আমরা এইভাবে লিখি হ্যালো। তাহলে এটা কি করে, এটা অ্যাকচুয়ালি এই যে এখানে অ্যালার্ট দিবে, কিন্তু দিচ্ছে না কেন আপনি একটু খেয়াল করুন। যখন আমরা এক্সটার্নাল সিএসএস করেছিলাম ঠিক তখন সিএসএস ফাইলটা আমাদের এইচটিএমএল ফাইলের সাথে কানেকশন করিয়েছিলাম। ঠিক তদরূপভাবে আমাদেরকে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকেও আমাদেরকে কী করতে হবে, কানেকশন করাতে হবে, ওকে। তাহলে কিভাবে করতে হবে এটা, এটা সিম্পল। আমি আগে একটা সাপোজ ডকুমেন্ট রাইট লিখছি, হ্যাঁ, ডকুমেন্ট রাইট আমি লিখছি এইভাবে হ্যালো। তো এই লেখাটা কিন্তু দেখুন কালকে যেভাবে এসেছিল আজকে কিন্তু আসছে না, তাই না? তো এখন কি করব, এখন হচ্ছে এখানে কানেকশন করাতে হবে। তো জাভাস্ক্রিপ্ট সবসময় আমরা যে জাভাস্ক্রিপ্টটা লিখি সেটা এই যে বডি ট্যাগের উপরে হয়, মনে রাখবেন। আমরা যেটা লিখি সেটা হচ্ছে বডি ট্যাগের উপরে দেওয়ার চেষ্টা করি। আর যেগুলো আমরা অনেক সময় দেখবেন যে কোয়ারি নিয়ে কাজ করব, যে কোয়ারি আমরা এখানে রাখি, ঠিক আছে, নিচে রাখলেও বেটার। সো কখন কোনটাকে ফেভিস করতে হবে এটা আমি বলে দিব, বাট আমরা যেটা লিখবো এটা মেক শিওর আমরা নিচে রাখবো, ঠিক আছে। যেহেতু জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল আর সিএসএসকে নিয়ে কাজ করে, তো আমরা যখন পেজটা রিলোড দেই বা কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, ঠিক তখন এই একটা একটা করে লাইন লোড নিয়ে নিয়ে সাইটটা কিন্তু পুরোটা লোড হয়। তো পুরো লেখাগুলো লোড না হলে জাভাস্ক্রিপ্ট কিন্তু তাদের সাথে কাজ করতে পারবে না। তো দেখেন এমন হবে যে জাভাস্ক্রিপ্ট আপনি এখানে লিঙ্কিং করেছেন, আপনার পুরো ওয়েবসাইট লোড হয় নাই, তার আগে জাভাস্ক্রিপ্ট কোনো একটা কমান্ড দিচ্ছে, তার ডিআইপি খুঁজেই পাচ্ছে না। তো এই জন্য আমরা করি কি, পুরো পেজ লোড হওয়ার পরে জাভাস্ক্রিপ্ট লোড হবে এবং তারপরে কাজ হবে, ব্যাপারটা সেরকম। তো আমি এখানে কি করব, স্ক্রিপ্ট এবং এখানে দিচ্ছি স্ক্রিপ্ট, ক্লোজ করলাম। এটা লিঙ্কিংয়ের জন্য, এটা শুধু জাভাস্ক্রিপ্ট লিঙ্কিং করার জন্য। আমরা যেমন লিঙ্ক এই যেভাবে লিখতাম, আমি এখানে আগে লিঙ্কিংটা করি, স্ক্রিপ্ট এসআরসি, এবং আমরা এখানে লিখব জেএস। আচ্ছা, এখানে যেহেতু অলরেডি এই ফাইলটাই আছে, তাহলে আমি এখানে জাস্ট জেএস, ওকে, সেটিং ডট জেএস। যেহেতু দুইটা ফাইল এক জায়গাতেই আছে, আমরা জানি যে যদি অন্য ফোল্ডারে থাকতো, তাহলে কাজ করি আমি এই ফাইলটাকে আমি কাট করে এখানে নিয়ে আসি। আচ্ছা, এরপরে এটা বলছে কোথায়, এখানে আসছে, দেখুন চলে আসছে। আর আমার জাভাস্ক্রিপ্টটা এখানে আলাদাভাবে আছে, তাই না? আমি এটাকে ওপেন করি,
এবং এটা ডান দিকে থাক। এবার আমাদের একদম সিএসএস আর এসটিএলের মতো হয়েছে। তো আমি এইটাতে কাজ করছি না, কারণ এটাতে আমাদের ডিজাইন করা আছে। তো আমি এটাতে কাজ করি। এখন আমি দেখি যে এটা কেন কাজ করছে না। তো আমি যদি এখন এটাকে রিলোড দেই, কাজ করছে না। আমি একটু বিরতি নিচ্ছি, আজান দিচ্ছে যেহেতু। তো দেখুন এইটা কাজ করছে না, কারণ এই ফাইলটা ঠিক জায়গা থেকে লোড নেয় নাই। তো আমরা এটাকে কেটে দিই। দেওয়ার পরে আমি ফোল্ডারে যাচ্ছি। এবার এখান থেকে আবার ওপেন করি, এবং আপনি দেখুন যেটা ওপেন হয়েছে, বাট আমরা যে এখানে লিখেছি হ্যালো, এটা কিন্তু আসেনি। কেন? কারণ আমাদের এই যে এটা আছে বাইরে, আর জেএসটা আছে এটার ভিতরে। একটু লক্ষ্য করে দেখুন। তাহলে আমাদের কাজ কি? এটাকে বলতে হবে জেএস ফোল্ডারের ভিতরে যে সেটিং জেএস সেটাকে নিয়ে আসো। তাহলে এই যে একদম সিএসএস এর মতো করে কানেকশন। ঠিক আছে? আমরা জানি যে সিএসএস এর লিঙ্কিং করার সময় আমরা এভাবে লিখি রিয়েল, এবং এটা লিখি স্টাইল, আর হচ্ছে টাইপ, লিখি টেক্সট সিএসএস, তারপর লিখি href। তো এটা সিঙ্গেল ট্যাগ এবং একটা সিএসএস নাম আমরা দিয়ে দিই এখানে। এটা শুধুই সিএসএস কানেকশন করার জন্য। আর এটা কিন্তু ডাবল ট্যাগ, একটু ডিফারেন্ট, জাস্ট ডাবল দিতে হচ্ছে এখানে, নেগ হচ্ছে, এবং এই এসআরসি এইটার বদলে। ঠিক আছে? এটার বদলে এখানে এসআরসি। আর টাইপটা অবশ্যই আমরা এটা কপি করব, করে এখানে দিয়ে দেবো, আমি এখানে বলবো জাভাস্ক্রিপ্ট। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এটা মনে রাখবেন, এই ট্যাগটা সবসময় আমাদের জাভাস্ক্রিপ্ট কানেকশন করানোর জন্য। ওকে, এবার যদি আমি রিলোড দিই, দেখবেন হ্যালো লেখাটা চলে আসবে। দ্যাটস ইট, এই যে এসেছে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে আমি এটাকে মিনিমাইজ করে দিই, যেহেতু এটা আর প্রয়োজন হচ্ছে না, কোডগুলো বড় থাকবে দেখতে। আচ্ছা, এরপরে এটাকে ডিফারেন্টভাবে ওপেন করা যায়। সিলেক্ট নেক্সট টাইপ, স্প্লাইড হরিজন্টালি, নো, আই থিঙ্ক ভার্টিক্যালি দিলে ইয়েস, আর এটা বন্ধ। ইয়া, এবার দেখুন সেটিংস, আমি এটাকে আউট করে দেই। এবার ঠিক আছে, এই আমার HTML, এই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমি দুই রকম করে নিয়েছি যেন বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এবার যেটা করব সেটি হচ্ছে, হ্যাঁ, এই জায়গায় একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো আমরা একটা আউটপুট দিয়ে টেস্ট করি যে আউটপুট কিভাবে। ধরেন যে এখানে একটা ডিআইভি নিচ্ছি এবং ক্লাস নিচ্ছি, বা একটা আইডি নিচ্ছি। হ্যাঁ, আইডি নিচ্ছি, শো করো, জাস্ট ফাঁকা রাখলাম। এখন আমরা জানি যে আমরা সিলেক্টর কেন ব্যবহার করব। আপনি একটু খেয়াল করুন, সিএসএসে আমরা আগে আইডি বা ক্লাসটাকে ধরে তারপরে যেভাবে লিখি কেন, যেমন শো করো, তারপরে এভাবে কেন করি, ব্যাকগ্রাউন্ড রেড কেন করি, কারণ হচ্ছে সিলেক্ট করতে হয়। আমি যাকে নিয়ে কাজ করব তাকে আগে সিলেক্ট করি আমরা সিএসএস লেখার সময়। তো এখানেও কিন্তু সেম কাজটাই জাভাস্ক্রিপ্টের ভিতরেও। আমি যেহেতু এই ডিআইভির মধ্যে একটা লেখা শো করাবো জাভাস্ক্রিপ্ট দিয়ে, তাহলে অবশ্যই তাকে আগে টার্গেট করতে হবে। তো আমরা সিলেকশনের জন্য কি শিখেছিলাম? সিলেকশন করার জন্য অনেকগুলো ছিল, গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে ছিল গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, তারপরে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এবং সর্বশেষ আমরা জেনেছিলাম ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, যেটা সর্বক্ষেত্রে ব্যবহারযোগ্য। তো সেক্ষেত্রে আমরা ওইটা ইউজ করছি। কীভাবে করবো এটা? যেমন সিএসএস আমরা কী করতাম এভাবে, এই জিনিসটা। তো তো আমরা প্রথমত এটা আউট করছি, মানে সিএসএস থেকে কনভার্ট করে দেখাচ্ছি যে এটা কীভাবে করে। সো এখানে আমরা লিখি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। ওকে, এবং এই যে এটা কাট করে এর ভিতরে কী দিয়ে দিতে হবে মনে আছে অবশ্যই আমাদের, যে আমরা যখন কোনো লেখা লিখবো এরকম ব্র্যাকেটের মধ্যে, তখন অবশ্যই কোটেশন লাগবে। আর যদি কোনো কোড লিখি তখন কোটেশন দিতে হবে না। ঠিক আছে? সো আমরা এটাকে দিচ্ছি। ওকে, সিলেক্ট করো। আমি একটু কাজ করি, ফন্ট সাইজটা একটু কমিয়ে নিই, তাহলে লিখতে সুবিধা হবে। তো আমি ফন্ট সাইজের মধ্যে যাচ্ছি, এটা না, জেনারেলের মধ্যে মেবি, আচ্ছা, ফন্ট
ফন্ট অ্যাপিয়ারেন্স, হ্যাঁ এখানে সাইজ দেওয়া আছে এবং এখানে লেখা আছে 24, আই থিঙ্ক এটাই বা এটা 12, দেখি কমাই 20, না কাজ করছে না। মেবি এটাকে আমি বড় করে নিয়েছি, তার সমস্যা নেই। তাহলে এক কাজ করি, এটাকে ভার্টিক্যাল ভিউটা আমি আসলে বন্ধ করে দিই। ওকে, সো ডিসপ্লে রিওপেন ক্লোজ ট্যাব, আমি এটাকেও কেটে দিচ্ছি। আচ্ছা, এবার আমি আবার ওপেন করছি এখানে, তাহলে আপনারা বুঝতে পারবেন এক লাইনে হবে। ওকে, তো আমি এখন এখানে বলবো কি ডট কীভাবে আমরা আউটপুট দেই, ইনার HTML, এটা মুখস্থ রাখতে হবে। আমি আশা করি আপনারা লিখে নিয়েছেন এবং এইভাবে লিখতে হয়, যেহেতু লেখা এটা সেহেতু আমি বলছি চেক। তো আমরা দেখব যে চেক করলে কি এটা শো করে কিনা। তো দেখুন চেক শো করছে এবং এটা কোথায় গিয়ে ঢুকেছে, এটা একদম এই যে এর মধ্যে এসেছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি কিন্তু আমরা এটা। হ্যাঁ, তাহলে আমরা আউটপুটটা নিয়ে কাজ করতে পারছি। ওকে, এবার আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে কি করব, এটাকে শো করাবো। ধরুন যে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার মানে দেওয়ার মানে লেখার জন্য নিয়মটা বলি, যখন আমরা একটা ভেরিয়েবল নিব তখন এখানে প্রথমে লিখতে হবে var বা হচ্ছে লেট। ওকে, var বা হচ্ছে লেট দিয়েও করা যায়, আপনি var দিয়েও করা যায়, আবার আপনি এটাও করতে পারবেন, এটা নেওয়া যায়। তো আমরা কি করব, var দিয়ে নিচ্ছি, var তো ভ্যারিয়েবল var, দেন একটা নাম ইচ্ছা মতো আপনার। এখানে একটু নিয়ম আছে, আপনি নাম্বারিং আগে স্টার্ট করতে পারবেন না, এটা প্রবলেম হবে। আপনি বড় হাতের স্টার্ট না করাটা ভালো হবে, ছোট হাতের দিয়ে। এবং যদি হয় ফার্স্ট নেম তাহলে FIRSTNAME এভাবে করতে পারেন, অথবা আপনি করতে পারেন আচ্ছা ফার্স্ট নেম এভাবে করতে পারবেন। আপনি কিন্তু হাইফেন দিতে পারবেন না, প্রবলেম হবে। ঠিক আছে, আপনি F নেম এভাবে করতে পারবেন, আপনি F নেম এভাবে করতে পারবেন, যেভাবে আপনার ইচ্ছা। কিন্তু মেক শিওর আপনি বড় হাতের দিয়ে জন্য স্টার্ট না করেন, এটা আসলে না। আপনার যদি 2 ওয়ার্ড কোনো একটা ভেরিয়েবলের নাম হয় তাহলে আপনি ছোট হাতের স্টার্ট করে মাঝখানে ওয়ার্ডটা বড় করে দিবেন। তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালার এভাবে, বা আপনি একটা খুব জোর আন্ডারস্কোর দিতে পারেন, বাট এইভাবে লেখাটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, এটা মনে থাকে যেন, যেমন জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন এই যে এটা কোয়েরি সিলেক্টর, দেখুন ছোট তারপর ওরা বড় করছে, তার মানে হচ্ছে এভাবে লেখাটা স্ট্যান্ডার্ড, এটা জাভাস্ক্রিপ্টের একদম বিল্ট ইন তৈরি করা। ওকে, তাহলে আমরা এখানে ভেরিয়েবল নাম যে কোনো কিছু দিতে পারি, আপনি এক্স ওয়াই ইচ্ছা। তো আমি ভাবছি যে এক্স ইকুয়াল টু আমি 10 রাখছি, এবং মনে করতে হবে যে আমার তো এই লাইনটা লেখা শেষ, আর তো আমি এখানে কিছু লিখবো না, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই আমার এই লাইনটা ক্লোজ করতে হবে। কীভাবে? আমরা জানি যে ব্লাইন্ড ক্লোজ শেষ হয়ে গেলেই, লেখা শেষ হয়ে গেলে আমরা একটা সেমিকোলন দিয়ে দিই। ওকে, দেন আমি এখন এই 10কে যদি ডিসপ্লে শো করাতে চাই তাহলে কিভাবে করব? এই এক্স মানেই তো 10 নাকি, তাহলে এখানে যা লিখবো তাই তো শো হবে। তো আমি যদি বলি যে ডিসপ্লে, এটাকে ডিসপ্লে করো, তাহলে কি আসবে? আসে না, এক্স আসে। কেন? কারণ আমি এটা কিন্তু কোড, আর এখানে যা লিখছি এটা টেক্সট। মনে থাকবে, যখন আমরা কোনো কোটেশনের মধ্যে কিছু লিখবো তখন ওটা শুধু টেক্সট হবে, আর যখন এমনি লিখবো ঠিক তখন ওটা কোড হবে। তাহলে ওই এক্স তো একটা কোড, ওটা কিন্তু এখন টেক্সট হিসাবে নেই, এটা একটা কোড হিসাবে আছে, একটা ভেরিয়েবল কোড। তাহলে কপি, আমরা এটাকে এইভাবে লিখবো কোনো কোটেশন ছাড়া। ওকে, এবার যদি রিলোডে দেখবেন আপনি এক্সের মান 10 এসেছে, কারণ ও জানে যে এক্স ইকুয়াল টু 10 দেওয়া আছে, আগেই বলা আছে যে জাভাস্ক্রিপ্ট এক্সের মান কিন্তু 10, এই জন্য বলছি ইনার HTML তুমি ইনার HTML করে এক্সকে ডিসপ্লে করা। আর এক্স মানে যখন ব্রাউজারে আসছে, ব্রাউজার গিয়ে বলছে এক্সের মান কত ছিল, তখন এক্স বলছে 10 শো করছে। আচ্ছা, ধরুন আমি আরেকটা দিচ্ছি ভেরিয়েবল ওয়াই, আমি এখানে বলছি 20, আমার এই লাইনটা লেখা শেষ, আমি একটা ক্লোন দিলাম। ওকে, এবার আমি যদি বলি যে ওয়াই এর মান কত, তাহলে ওয়াইটা দিয়ে চলে আসবে। এখন যদি বলি এক্স আর ওয়াই একসঙ্গে, ধরুন আমি সব বলতে যাচ্ছি এক্স আর ওয়াই লিখি, তাহলে কত হবে? এটার মানে যদি 10 হয়, এটার মানে যদি 20 হয়, তাহলে কি হবে? একসঙ্গে 1020 আসার কথা, তাই না? এটার জন্য যদি 10 হয় আর এটার জন্য যদি 20 হয়, তাহলে একসঙ্গে কী হবে? এভাবে 1020 এরকম আসার কথা। তো আমরা চেক করে দেখি আসে কিনা।
আমরা এটাকে চেক করে দেখি, আসে না। আমি কি প্রবলেম হয়েছে, কেন আসে না, এটা চেক করার জন্য আমাদের কোথায় যেতে হয়, ইন্সপেক্ট করে কনসোলে আসতে হবে। এটা আপনাকে এরর দেখাবে যে আসলে কী সমস্যা, এখানে চেক করবেন। বলছে আনকট রেফারেন্স এরর, এক্স ওয়াই ইজ নট ডিফাইন্ড। তার মানে এটা কি করছে, এটা পুরোটাই একটা ভেরিয়েবল না। বলছে এরকম তো হতে পারতো, এক্স ওয়াই নামে ভেরিয়েবল হতে পারতো না। এবার দেন, এবার আসবে, বলছে যে এটা একটা ভেরিয়েবল। তার মানে আপনি দুইটা ভেরিয়েবল একসঙ্গে লিখতে পারবেন না। আপনি যদি দুইটা ভেরিয়েবল লিখতে চান, আপনি সিম্পলি এখানে প্লাস দিতে পারেন, ঠিক আছে, প্লাস। এখন আপনি যদি রিলোড দেন আর 30 পেয়ে গেছেন, কেন? কারণ এই প্লাসও হচ্ছে কি একটা কোড হিসাবে আছে। তা আপনি যদি 10 শো করতে চান, তাহলে আপনাকে এই যেটা নাম্বার হিসেবে আছে এখন না, তো আমি এটাকে কি করব, একটা টেক্সট হিসেবে রাখবো। এটা একটা টেক্সট কোড, ঠিক আছে, স্ট্রিং টেক্সট কোড, এটা নিয়ে আলোচনা করব। তো এটা যখন এভাবে রাখলেন, ঠিক তখন আর কিন্তু যোগ করতে পারবে না, বাট যখন নাম্বার হিসেবে থাকবে ঠিক তখন যোগ হবে। এখন কিন্তু 1020 পাবেন। ওকে, তার মানে যোগ করে ফেলছে, এখানে যোগ হয়ে গেছে। আর যদি নাম্বার হিসেবে থাকে এটা, তাহলে কিন্তু আপনার এটা যোগফল বের হয়ে যাবে, তাহলে এটা যোগফল হয়ে গেল। আচ্ছা, এবার আপনি দেখেন এখানে যদি প্লাস না দেয়, আপনি ইন্টু দিয়ে দেন, স্টার মানে ইন্টু আমরা জানি, তাহলে 10 20 কত হবে, 200 হতে পারে। আপনি যদি এখানে মাইনাস করে দেন, তাহলে কি আসবে, এখানে -10 আসবে। আপনি যদি এখানে ধরুন ভাগ করে দিয়েছেন, তাহলে ডিভাইডেড কি আসতে পারে, 0.5। তাহলে এখানে অটোমেটিকলি এখানে ক্যালকুলেশন হচ্ছে। আপনি চাইলে ভেরিয়েবল অপারেটর, আমরা এটাকে অপারেটর বলি। তো আমি যদি প্লাস দিই এখানে, হ্যাঁ, লাইন শেষ। এখন আমি যদি লিখি এইভাবে, এটাই কাজ করবে। ধরুন এখানে দিলাম, আসবে, আসে নাই, কারণ আমাদেরকে এটা ডিরেক্টলি লিখতে হবে, এটা এভাবে হবে না। সো আপনি এভাবে করতে পারবেন না। ওকে, তার মানে আমরা জানলাম যে ভেরিয়েবল কি করছে, একটা ভ্যালু অ্যাসাইন করে রাখে এবং সেই ভ্যালুকে নিয়ে আমরা অনেক জায়গায় কাজ করতে পারবো। এটা আমরা নেক্সট পড়বে এই ভেরিয়েবলের আরও ডিফারেন্স কিছু জিনিস জানবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।